দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি জিরো আওয়ার। আর দেখুন, বাংলাদেশের পরিস্থিতির দিকে লাগাতার নজর রেখেছি আমরা, এবং সে দেশের কার্যত অশান্ত পরিস্থিতি। গতকালও আমরা লাগাতার খবর দেখিয়েছি আপনাদেরকে, এবং সেখানে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের বাড়িতে কিভাবে হামলা করা হয়েছে। একাধিক ঘটনা ঘটেই চলেছে, অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সেখানে মৌলবাদীদের আস্ফালন দেখা যাচ্ছে। উড়ছে আইসিসের পতাকা, আর এরই মাঝে এবারে হামাসের হদিশ মিলল কোথায়? পাকিস্তানে। এবং এই গোটা পরিস্থিতির দিকে কিন্তু নজর রয়েছে ভারতে। একেবারেই তাই শাহানা, তুমি যেটা বলছো, এই যে তুমি এই যে ইন্ট্রো অংশে বলতে গিয়ে তুমি দুটো জঙ্গি সংগঠনের একদম কথা বলার চেষ্টা করছো। সেটা হচ্ছে আইসিস আর হচ্ছে হামাস, এই দুটো শব্দ আমার কানে আসে। এখন এই যে আইসিস আর হামাস, এরা কিন্তু কেউই নিজেদেরকে নিজেরা জঙ্গি সংগঠন বলে মানে না। এরা বলছে, এদের অ্যাসপেক্টে দেখতে গেলে এরা হচ্ছে স্বাধীনতার লড়াই করছে। একদম। তুমি যদি হামাস বলো, হামাস এরা প্যালেস্টাইনের একটা গ্রুপ, যাদের লড়াই হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। অন্যদিকে আইসিস যদি বলো, তার আরেকটি দল যারা ইসলামিক ইন্ডিপেন্ডেন্ট স্টেট তৈরি করবার কথা বলছে। আইসিস এরা কোথায় সক্রিয়? এরা হচ্ছে সিরিয়া অঞ্চলে সক্রিয়। এবার তুমি আরও 8-10টা জঙ্গি সংগঠনের নাম বলতে পারো খুব সহজেই। তার মধ্যে লস্কর-ই তৈবা আছে, তার মধ্যে হিজবুত আছে, তার মধ্যে মুজাহিদিন রয়েছে, হিজবুল মুজাহিদিন আছে, ইন্ডিয়ান মুজাহিদিন আছে। এই যে সমস্ত দলগুলো, এই দলগুলো কিন্তু সবাই এরা হচ্ছে র্যাডিক্যালস মুসলিম। এবার এই যে র্যাডিক্যালস মুসলিম, এদের অ্যাক্টিভিটিস কি আছে আগে দেখি। আজকে আমরা কেন জিরো আওয়ার করছি সেটা একবার দেখে নিই। তো তারপর আমি এই যে এই সব সংগঠনের ভূমিকাগুলো একটু বোঝানোর চেষ্টা করব, কি করছে বা কোথায় কি করছে। একেবারেই তাই। এবং বাংলাদেশে যেমনটা বলছিলাম, একদিকে অগ্নিগর্ভ পরিস্থিতি, উঠছে আইসিসের পতাকা, আন্দোলনের নামে জঙ্গি সংগঠনগুলো এবং মৌলবাদীদের রীতিমতো দাপাদাপি। একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম যে যেখানে মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলবার কথা শাহানা তুমি কিছুক্ষণ আগে বলছিল। অত্যন্ত হৃদয় বিদারক ছবি। গত পরশুদিন রাতে যে ছবি দেখেছে সারা পৃথিবীর মানুষ সোশ্যাল মিডিয়াতে, এটা মানে ভাবা যায় না যে এই ছবি ভাবা যায় না। শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমানের তার বাড়ি, তোমাকে মাথায় রাখতে হবে, তুমি জানো শাহানা এটা, যে শেখ মুজিবুর রহমান কিন্তু কোনো প্রেসিডেন্ট হাউসে থাকেননি। তিনি প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের যে প্রেসিডেন্সিয়াল হাউস সেটা তিনি ব্যবহার করেননি। তিনি কিন্তু এই ধানমন্ডির বাড়িতেই ছিলেন। এবং ইন দ্য ইয়ার অফ 1975, অর্থাৎ মুক্তিযুদ্ধের 4 বছর পর, এই ধানমন্ডির বাড়িতেই কিন্তু পাকিস্তান সমর্থিত উগ্রবাদীরা এই শেখ মুজিবুর রহমানকে পরিবারের 2-1 জন বাদ দিয়ে বাদবাকি গোটা পরিবারকে খুন করে, গোটা পরিবারকে খুন করে। এবং সেই সময় পাকিস্তানের একটা ভূমিকার কথা সামনে ছিল। এবং কালকেও যখন আমি জিরো আওয়ারে দেখছিলাম যে আমাদের সত্যজিৎ যখন খবরটা করছে, সেখানেও কিন্তু পাকিস্তানের ভূমিকা, পাকিস্তান আইসিসের ভূমিকা, হামাসের ভূমিকা, এই সমস্ত একাধিক সংগঠনের ভূমিকার কথা কিন্তু উঠে আসছে। এরা কিন্তু কেউ ইন্ডিভিজুয়াল নয় শাহান, এটা মাথায় রাখতে হবে। দে আর নট ইন্ডিভিজুয়াল। এই যে সমস্ত র্যাডিক্যালস মুসলিম, তুমি হামাস কোথায়, এক একটা দেশের প্রেক্ষিতে এক এক রকম নাম হয়েছে। পাকিস্তানের সক্রিয় জঙ্গি সংগঠন নাম হচ্ছে তোমার লস্কর-ই তৈবা। তুমি যখনই সেটা সিরিয়াতে চলে যাচ্ছ আইসিস, যখন তুমি ইসরায়েল প্যালেস্টাইনে যাচ্ছ সেটা হচ্ছে হামাস। এরা কিন্তু কেউই মনে করছে না যে এরা হচ্ছে জঙ্গি সংগঠন। এদের কাজ হচ্ছে স্বাধীনতার লড়াই। এরা লড়ছেন, স্বাধীনতার লড়াই লড়ছেন, এবং ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে হবে। এবং সেটা প্রতিষ্ঠা করবার জন্য তাদের লড়াই কখনো খ্রিস্টানদের বিরুদ্ধে, কখনো তাদের লড়াই ইহুদিদের বিরুদ্ধে, আবার কখনো তাদের লড়াই অমুসলিম যে কোনো রকম কমিউনিটি, কাস্ট অ্যান্ড কমিউনিটির এগেনস্টে। এবং সেই লড়াইটা করতে গিয়ে কী হচ্ছে, এই যে তুমি দেখবে মাঝে মধ্যে পাকিস্তান মাথা ছাড়া দিয়ে উঠছে, মাঝে মধ্যেই ভারতীয় সীমানা পেরিয়ে চলে আসে। কেন? কারণ ওদের ফান্ডিংস দরকার। আর এই ফান্ডিংসগুলো করছে এই যারা র্যাডিক্যালস মুসলিম সমর্থিত বিভিন্ন স্টেট আছে, কান্ট্রি আছে, তারা একটা বড় অংশের টাকা এখানে ফান্ডিং হয়। নাহলে যে এত অস্ত্র জঙ্গিদের হাতে আসছে কোথা থেকে? এটা তো কোনো দেশের সরকার প্রোভাইড করছে না। কোনো দেশের সরকার কোথাও জঙ্গিদেরকে সরাসরি স্পন্সর করতে পারছে না। তাহলে কি করছে? ইনডিরেক্টলি করতে পারে। যেমন আইএসআই এর কথা আসছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।
তারা কিন্তু অন্যদিকে এই যে সমস্ত জঙ্গি ট্রেসপাসিং হচ্ছে সীমান্ত দিয়ে, তাদেরকে ইনডিরেক্ট হেল্প করছে, তাদেরকে কখনো মোরাল সাপোর্ট দিচ্ছে, কখনো তাদের আর্মস অ্যামুনিশন সাপোর্ট দিচ্ছে, কখনো তাদের ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, কখনো তাদেরকে কমিউনাল সাপোর্টে, এই যে ধর্মীয় ক্ষেত্রে সারা পৃথিবীর যেই সংগঠনগুলো কম বেশি এক, সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। এবং এই যে তুমি মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা, কারণ কি আল্ট্রা মুসলিম যখনই কেউ এস্টাবলিশমেন্ট করতে চাইছে, মুজিবুর রহমান হিন্দু নন, তিনিও মুসলিম, এই যে শেখ হাসিনা তিনিও মুসলিম, কিন্তু এটা কি আল্ট্রা মুসলিম, মানে দে আর প্রোগ্রেসিভ মুসলিমস। আমরা প্রোগ্রেসিভ মুসলিমসদের কথা যদি আমি দেখি, তাহলে কিন্তু সেখানে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে অনেক জ্ঞানের কথা আছে, শিক্ষার কথা আছে, বুদ্ধির কথা আছে, অনেক বেশি ওই অন্ধকার কাস্ট কমিউনিটি থেকে বেরিয়ে আসার কথা রয়েছে, প্রোগ্রেশনের কথা রয়েছে, একদম। কিন্তু সেটা আমরা এদের মধ্যে দেখতে পাই না। একেবারেই তাই দেবাশিস, এবং এখান থেকে আমাদের অনেকগুলো বিষয় বোঝার চেষ্টা করতে হবে, কারণ একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পূর্বের দেশে মৌলবাদের ধারক বাহকদের আস্ফালন, ঠিক তার পাশাপাশি আমরা উত্তর পশ্চিমের যে প্রতিবেশী রাষ্ট্র, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গায় গিয়ে জৈশ প্রধানের সঙ্গে দেখা যাচ্ছে হামাসের নেতাকে, এবং পুরো বিষয়টি নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া। সবার সঙ্গে সবাইকে তুমি দেখতে পাবে, একদম। মানে প্রয়োজন হলে তুমি জৈশের সঙ্গে হামাস প্রধান দেখতে পাবে, হামাসের সঙ্গে আইসিস প্রধানকে দেখতে পাবে, আইসিস সঙ্গে তুমি বাংলাদেশের এই যে জঙ্গি সংগঠনগুলো, যে হিজবুত বলে যে মুজাহিদিন বা যাই হোক না, বা হিজবুল্লাহদের দেখতে পাবে তুমি, এদেরকে তুমি ডেফিনেটলি দেখতে পাবে। একেবারেই তাই, এবং এখান থেকেই আমাদের আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যেতে হবে দেবাশিস। এই মুহূর্তে জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা উপদেষ্টা আর্য ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আর্যবাবু, অনেক স্বাগত জানাই জিরো আওয়ার অনুষ্ঠানে। এই যে মৌলবাদের ধারক বাহকদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পূর্বের রাষ্ট্রটিতে, অর্থাৎ বাংলাদেশে, ঠিক তার পাশাপাশি উত্তর পশ্চিম অর্থাৎ পাকিস্তানে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি মঞ্চ ভাগ করে নিচ্ছেন জৈশ প্রধানের সঙ্গে হামাসের নেতা। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতির নিরিখে ভারতকে কি এখন থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে? অতি অবশ্যই। দেখুন, এটা গত 5 তারিখে, আমাদের এই মাসেই গত 5 তারিখে যেটা পিওকের রাওয়ালকোটে হয়, একটা মিট হয় হামাজে, এবং এখানে তাদের সঙ্গে তারা এই মিটটা করেন একটা ইভেন্টের নামে, এবং সেখানে তাদের সঙ্গে মিট করেন কারা? তাদের সঙ্গে মিট করে জৈশের টপ লিডারশিপ, লস্করে তৈবার টপ লিডারশিপ। এবার এটা তাৎপর্যটা কি? আমরা আজকে ভারতের অবস্থানটা কি হামাসের সম্বন্ধে সেটা জানা জরুরি। ভারত কিন্তু হামাস যখন 7ই অক্টোবর 2023 সালে ইসরায়েলের উপরে বর্বরোচিত আক্রমণ করে, তারপরে সেটাকে টেরোরিজমের মানে উগ্রপন্থার আখ্যা দিয়েছিল এবং নিন্দে করেছিল, কিন্তু হামাসকে টেরর অর্গানাইজেশন হিসাবে স্বীকৃতি দেয়নি। মানে সেটা উল্টে তাদেরকে পার্টি করেছিল। ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে কনফ্লিক্টটা চলছে, লং স্ট্যান্ডিং কনফ্লিক্ট, তার একটা পার্টি করেছিল। এইটা আমার মতে অত্যন্ত অন্যায় হয়েছে। একজন নিরাপত্তা বিশ্লেষক হিসাবে আমি এটার একদম বিরুদ্ধে। আমাদের একটা স্টান্স নেওয়া উচিত। এখানে এটা কি হচ্ছে, যখন পিএলও ছিল, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যার নেতা ছিলেন ইয়াসের আরাফাত, তখন থেকে ইন্দিরা গান্ধীর আমল থেকে তারা একটা সহানুভূতি পেয়ে গেছে, কিন্তু ইয়াসের আরাফাতকেও কিন্তু ভুগতে হয়েছে তাদের নিজের লোকেদের হাতে। তো সেই সব দিকটাও আমি ছেড়ে দিলাম, কিন্তু যারা আজকে এই ধরনের সাংঘাতিক একটা জঙ্গি সংগঠন, তারা ফাঁকটা পেয়ে গেছে কোথায়? এই ইউএনের অপদার্থতায়। ইউএন এদেরকে এখনো ডেজিগনেটেড টেররিস্ট গ্রুপে আনেনি। কি করে আনেনি সেটা ধোঁয়াশা, খুব একটা ধোঁয়াশা নয়, কারণ ইউএন একটা পলিটিক্যাল অর্গানাইজেশন আর কি, মানে এরা অনেক রকম হিসেবে চলে। এইবারে এই যে হামাস এখানে এলো পিওকে, প্রথম কথা জানতে হবে যে আমাদের একটা ইন্ট্রিগাল পার্ট অফ ইন্ডিয়া, সেইখানে তারা ফুটবল করলো। তাদেরকে কে আনলো? পাকিস্তান, আইএসআই, এবং এনে তারা এখানে তাদের সঙ্গে মিট করালো। কাদের সঙ্গে? যারা আমাদের এস্টাবলিশড আপনার টেররিস্ট গ্রুপ, ইন্ডিয়ার এগেনস্টে কাজ করে, ইন্ডিয়া স্পেসিফিক টেররিস্ট গ্রুপ। এলইটি কিন্তু ডেজিগনেটেড টেররিস্ট গ্রুপ। জৈশ-এ মোহাম্মদ
তাদেরকে জৈশ-এ মোহাম্মদকে ছাড়ার পেছনেও কিন্তু ভারত সরকারের একটা অবদান থেকে গেছে জৈশ-এ মোহাম্মদের চিফকে ছাড়ার ক্ষেত্রে। সেটার আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাই। যেভাবে তারা ব্ল্যাকমেলিং করেছে কান্দাহার হাইজ্যাক মানে করে 1998 এ হ্যাঁ, সেখানে আমাদেরকে ছাড়তে গেলেন ফরেন মিনিস্টার তিনি কি বার্তাটা দিল ভারত, সেই থেকে কিন্তু পাকিস্তান এটা অবজার্ভ করেছে। দেবাশিস বাবু বোধহয় আপনাকেও বলেছিলাম আমি এটা, তখন থেকে কিন্তু অবজার্ভ করে যাচ্ছে পাকিস্তান আমাদের এই দুর্বলতাটা ভাবছে, এবং সেটা ভাবা অস্বাভাবিক নয়। আজকে হামাস, এবারে ভাবুন এই যে ফ্লাই জিন্না নামে আইএসআই কি করেছে, একটা ফ্লাই জিন্না নামে ওদের একটা আছে, এয়ারলাইনার আছে। তো এই এয়ারলাইনারটা ওই লো কস্ট এয়ারলাইনার, এই ফ্লাই জিন্না কার্গো এয়ারক্রাফট, আমি আগে বলেছিলাম যে প্যাসেঞ্জার এয়ারক্রাফট এরা সিভিল এভিয়েশনে চালু করবে, তার থেকেও এক ধাপ এড়িয়ে গেল। আমি বলেছিলাম যে এর মধ্যে দিয়ে নিয়ে আসবে প্যাসেঞ্জার সাজিয়ে মার্সেনারিজদের এবং টেররিস্টদেরকে এবং ওদের সোলজারকে এবং এসএসজি স্পেশাল সার্ভিস গ্রুপকে, কমান্ডোসদেরকে। সেইটার জায়গায় কালকে কিন্তু এই খবর বাংলাদেশের থেকে আসছে। বাংলাদেশের সাংবাদিকরা তারা বলছেন তাদের হাতে প্রমাণ আছে যে অলরেডি প্লেন এয়ারক্রাফট ল্যান্ড করে গেছে উইথ প্লেন ফুল অফ সোলজার্স। ইট ইজ আ হাইলি কনসার্নিং নিউজ। এবং সেইখানে আপনি ভাবুন আমরা কি দেখছি, হামাস আজকে প্রথম কথা ভাবুন যে চট্টগ্রামে যে জাহাজটা এলো তার থেকে 65 জন, সেদিনকে স্যার যিনি বলছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়, সিনিয়র একজন ভেটারেন আর্মি অফিসার, যে 65 জন ওই চট্টগ্রামের জাহাজ থেকে উধাও হয়ে গেছে, তাদের কোনো পাত্তা নেই। আমি বলেছিলাম যে ওই জাহাজে আসবে, তো এরা কারা জানা নেই। তো হামাস আজকে যে কাজটা করেছে, হামাসকে আপনি দেখুন ইন্ডিয়ার অবস্থাটা কি, ইসরায়েল আর আপনার প্যালেস্টাইনের কনফ্লিক্টে যদি দেখেন, সেখানে ইহুদিদের মধ্যে এবং এই প্যালেস্টাইনের হামাসের মধ্যে একতরফা অ্যাটাক চলছে। ওখানে কিন্তু বহু সম্প্রদায় নেই ইসরায়েলে ইহুদিরা প্রাধান্য ওখানে, কিন্তু আমাদের এখানে আছেন সব ধর্মের লোক। এখানে উইন উইন সিচুয়েশন কিন্তু ওদের হবে দুদিকে। আজকে ওরা যদি ওখান থেকে ওই রকেট লঞ্চার যেভাবে রকেট আক্রমণ করেছে ইসরায়েলের উপরে, সেটা যদি বাংলাদেশ থেকে করে, এখানে কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং টোটাল নর্থ ইস্ট, তারা আজকে ধমকি দিচ্ছেন যে আজকে যদি শেখ হাসিনা কথা বলেন তাহলে পরেশ বড়ুয়া কথা বলবে। আমি বলেছিলাম পরেশ বড়ুয়ার কথা, আমি বলেছিলাম বাবরের কথা, আমি বলেছিলাম সেভেন সিস্টার্স এর কথা, উত্তর পূর্বাঞ্চলের কথা বারবার বলে যাচ্ছি। তো দেখুন তারা আজকে সোজাসুজি হুমকি দিচ্ছেন। তো এইখানে যদি করে, তখন এখানে কি হবে, সব ধর্মের লোক কিন্তু সাফার করবেন, এবং সেইখানে ওদের কি লাভ হবে, ওরা টোটাল অ্যাটাকটা করবে এবং সেখানে আপনার সাম্প্রদায়িক ব্যাপারটা থাকবে। ইন্ডিয়ান আর্মি কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা ফাঙ্গা বোঝে না। ওরা যখন অ্যাকশনে নামবে তখন ওই দেখবে না সাম্প্রদায়িক অঞ্চল, স্পর্শকাতর অঞ্চল ওসব দেখবে না, একদম রকেট লঞ্চার নেবে, বাড়ি উড়িয়ে দেবে। ওই গুলশান কলোনি হোক আর যেই হোক, সমস্ত কিছু উড়িয়ে দেবে। আর ওই দিকেও যদি অ্যাটাক করতে যায়, ওরা কি প্ল্যানিংটা করে রেখেছে জানেন, বাংলাদেশে ওখানে হিন্দুরা আছে যথেষ্ট সংখ্যায়, ওদেরকে ওই হামাস ওইটাই করবে যেটা গাজাতে করে, ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, ঢাল হিসেবে ব্যবহার করবে, করে নিজেরা টানেলে ঢুকিয়ে যাবে, গিয়ে আপনার আপনার হয়তো আর্যবাবু মনে থাকতে পারে, আমাদের এখানে প্যানেলে বসে, আমাদের 8টার সময়কার 7:55 সন্ধ্যাবেলায় প্যানেলে বসে কিন্তু বাংলাদেশের একজন সেনাকর্তা গল্পের ছলে এই কথাটা বলেও গেছেন যে আমাদের খুব দামি এয়ারক্রাফটের দরকার নেই, আমাদের খুব বেশি দামি আর্মস অ্যামুনিশনের দরকার নেই, বরঞ্চ আমরা কি করব, এই যে মহিলারা তাদেরকে সামনে দিয়ে দেব, বাচ্চাদেরকে সামনে নিয়ে আসব, নিয়ে আমাদের যারা আর্মি তারা পেছনের পথ থেকে লুকিয়ে পড়বে এমন কোনো গোপন সুড়ঙ্গে বা আস্তানায় বা এমন কোনো ট্রেঞ্জের মধ্যে, যেখানে ন্যাচারালি ভারতীয় সৈন্যরা প্রথমার্ধে পৌঁছতে পারবে না, তাদের প্রথম একটা ইমোশনাল বেল্টে বেঁধে ফেলা হবে। তো এই যে পলিসিগুলো, এটা উনি মজার ছলে এটা বলে গেছেন, আমি তখন এটাকে ক্যাজুয়াল নিয়েছিলাম, যে আমি ভাবলাম যে উনি হয়তো, আপনার মনে থাকতে পারে একদিন রাতের প্যানেলে। তো আজকে দেখছি আপনার কথা বা এই কথাগুলো সব মিলছে, এবং সব থেকে বড় কথা
যেভাবে ধানমন্ডিতে মানে বলছে হাসিনা একটা কথা বললে, কালকে তৌহিদ হোসেনের বক্তব্য হয়তো আপনি শুনেছেন, তিনি খুব পরিষ্কারভাবে বলছেন যে হাসিনাকে চুপ করতে বলতে হবে ভারতকে। এবং কালকে বাংলাদেশে যেভাবে মাস গ্যাদারিং আমরা দেখছিলাম, যদি আমাদের সম্ভব হয় প্রোডাকশন হয়তো সেই আওয়াজ আপনাদেরকে শোনাবে, যে যেখানে দিল্লি ঢাকা করে চিৎকার করা হচ্ছে, শুধু তাই নয়, বলছে ভারত যদি বন্ধুত্ব চায় তাহলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে বাংলাদেশের হাতে, এবং তারা শেখ হাসিনাকে ঠিকঠাক মতো ব্যবস্থা করবে। মানে বিচার যে কি হবে আপনি বোঝাই যাচ্ছে। এই জন্য তো বলে যে ডেমোক্রেসি ইজ নট ফর অল, সবার জন্য আইন নয়, সবার জন্য শাসন ব্যবস্থা নয়। এমনকি এই যে ছোকরা ছেলেটি, ওর নাম কি, সার্জিস আলম, সেও যে ভাষায় অ্যাটাক করছে আমি কালকে রাত্রে শুনছিলাম, মানে অবর্ণনীয়, মানে ভাবা যায় না আর কি। মানে এই যে র্যাডিক্যালস মুসলিম, তাদের ফোর্স যেভাবে একটা কমপ্লিটলি এখনো পর্যন্ত ইনট্যাক্ট রয়েছে, এখনো পর্যন্ত আপনি বললেন না হঠাৎ করে ব্লাস্ট হবে যে কোনো সময়, একদম ঠিক কথা। আমি একবার দেখাতে চাইবো এই মুহূর্তে যে এই যে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কি বলেছেন, সার্জিস আলম তিনি কি বলেছেন, এবং সঙ্গে এই যে স্লোগান চলছে, স্লোগানিং হচ্ছে বাংলাদেশে, অ্যান্টি ইন্ডিয়া এস্টাবলিশমেন্ট, এটা কি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, দেখুন। আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা ব্যবস্থা। এই খুনি হাসিনার হুকুমে আমার শত শত ভাই বোনকে হত্যা করা হয়েছে। সেই খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয়। সেই খুনি হাসিনা হাজার হাজার ভাই বোনকে যখন আমার খুন করা হয় তার নির্দেশে, সেই খুনি হাসিনা তার সময় যখন শত শত হাজার হাজার গুম হত্যা খুন করা হয়, সেই খুনি হাসিনা এই বাংলাদেশে নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। খুনি হাসিনাকে এই বাংলাদেশে বিচার এনে এই বাংলাদেশে বিচার করা হবে, এবং তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। ভারত যদি বন্ধু হয়, ভারত যদি বন্ধু হয়, হাসিনারে ফেরত দাও। ভারত যদি বন্ধু হয়, দিল্লি না ঢাকা, ঢাকা সিকিম নয়, ভুটান নয়, সিকিম নয়, ভুটান নয়, বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা দিল্লির তাবেদারি বাংলাদেশে চলবে না, দিল্লির তাবেদারি, দিল্লির তাবেদারি দিল্লির গোলামি, দিল্লি না ঢাকা। অর্থাৎ শাহানা, এই যে আমরা ছবিটা দেখছিলাম, এই ভয়াবহ ছবিটা প্রমাণ করছে যে বাংলাদেশের মধ্যে এক অংশের মানুষ তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন, শুধুমাত্র এই কারণের জন্য নয় যে শেখ হাসিনা ভারতে রয়েছে, বরঞ্চ এই যে দিল্লির ভূমিকা নিয়ে তারা বারবার করে প্রশ্ন। আমি তো জানি না যে দিল্লি কোনো জায়গায় বাংলাদেশকে ড্রাইভ করতো কিনা, কখনো দিল্লির হাতে সেই নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল কিনা বাংলাদেশের শাসনতন্ত্রের উপরে প্রভাব বিস্তার করা। এখন এই যারা এদের মুখ থেকে কথাগুলো বলাচ্ছে বা যারা বলছে, তাদের ইন্টেনশন এটাই যে আওয়ামী লীগের নাম করে মোটামুটিভাবে একটা অংশের মানুষকে তার পায়ের তলায় পিষে ফেলো, এবং অন্যদিকে পাকিস্তানের ঝান্ডা লেহরাও, আর অন্যদিকে তুমি দেখতেই পাচ্ছ ধানমন্ডির বাড়িতে আইসিসের পতাকা তোলো। তো এই সবের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের ভূমিকা, এটা নিয়ে আমরা আলোচনা করছি একেবারেই। দেখো শাহানা, আমরা আবারও ফিরে আসলাম, আর এখন এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছি, এটা কিন্তু আতঙ্কের ছবি। তুমি যাই বলো, একটা বাড়ি যেটা
মানে আচ্ছা, তাহলে একটা কথা খুব পরিষ্কার, তাহলে তো মুক্তিযুদ্ধকে বাংলাদেশিরা অস্বীকার করছে। একদমই তাই। এবং যেই ঘটনাগুলো ঘটছে তারা তো বারবার কবে যে স্বাধীনতা দিবস আসছে একটা করে ঘটনা ঘটছে, স্বাধীনতা দিবসের কথা বলে যাচ্ছে। আমি আর্যবাবুর কাছে সরাসরি একটু যাওয়ার চেষ্টা করব। আর্যবাবু, এই যে দেখছি আমরা গতকালও দেখলাম যে ছবি, ধানমন্ডির যে বাড়ি সেখানে একেবারে আইএসএস এর পতাকা উঠছে। এই যে জঙ্গি সংগঠনগুলো, যে এই যে ইসলামিক সংগঠনগুলো রয়েছে, মৌলবাদের ধারক বাহক, তাদের মূল লক্ষ্যটা কি এই মুহূর্তে? দেখুন, প্রথম কথা, এই 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 যারা ওখানে ছিল না, দিল্লি না ঢাকা, এদেরকে আমি বলি ফেন্সিডিল গ্যাং, ফেন্সিডিল পাবলিক। হ্যাঁ, ফেন্সিডিল খায় আর ওখানে আপনার চেঁচায়। তো সবকটা ড্রাগ অ্যাডিক্ট। আর একটা জিনিস বলে রাখি, এই সার্জিস আসলাম, কি নাম, সার্জিস আলম না? সার্জিস আলম। তো ওই সার্জিস আলম ও হচ্ছে ওই বলছিল না খুনি হাসিনা আর ভাই বোন, ওর মুখে ভাই বোন মানায় ওই পারভারটা, ওই বিকৃত যৌন বিকৃতি যার আছে, ওই যার পাশে বসে সে হাত পা ঠিক রাখতে পারছিল না ওই পাক হাই কমিশনের মহিলার প্রতি। সে পাক হাই কমিশনের মহিলা হতে পারে, কিন্তু সকলের সামনে তার বাড়ির লোক তো দেখেছেন ওই ভিডিওটা, সে তার নিজের হাত পা ঠিক রাখতে পারছিল না। তাকে আমি মনে করিয়ে দিতে চাই, আর ওই ওদের মতন ওই সমন্বয়কদের, তো কাশ্মীরে না একজন হেডমাস্টারের ছেলে ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হেডমাস্টারের ছেলে নামে সে বিখ্যাত, ঠিক আছে, আমি নামটা করছি না, কিন্তু তার জিপিএস লোকেশনটা কিভাবে খুঁজে পাওয়া গেছিল সেটা সবাই জানে, কারা খুঁজে বার করে দিয়েছিল, ঠিক আছে। তো ওই জিপিএস লোকেশনটা, ওই জিপিএসটা অন্য জিপিএস, সেটা ওই মহিলার কথা ভুলে গেছিলেন না আগের দিন আপনি বলছিলেন ওই একজন, আর আমিও বলেছিলাম যে এরা মহিলাদের সম্বন্ধে আমাদের সাবধান থাকতে হবে। তো ওই মহিলা জিপিএস ছিল ওখানে, ঠিক আছে, ওর এগেনস্টে। তো ওই সার্জিস আলমের এগেনস্টে ওই মহিলা জিপিএস থাকবে, আর ওই রকম ছেলের ক্ষেত্রে। আর বাকিটা হচ্ছে যে আপনার এইখানে এই কিন্তু এত লোককে ওরা একত্রিত করছে, এবং এই যে ধানমন্ডির বাড়ি ভাঙার যে ছবিটা দেখছিলাম, প্রথম দিকে আগুন লাগানো হলো, প্রথমে সে তো এমনি ভাঙচুর করা হলো ম্যানুয়ালি, তারপরে কতটা কনস্ট্রাক্টেড ওয়েতে কাজটা হচ্ছে মিস্টার ঘোষ, আমি দেখছিলাম কালকে, যে তারপরে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো 9টা নাগাদ, তারপরে জেসিবি নিয়ে এসে ভাঙা শুরু হলো, এমনকি লেট নাইট পর্যন্ত নয়, পরের দিন সকালবেলায় সূর্য ওঠার পরেও ভাঙচুরের কাজ চলছে, জেসিবি লাগিয়ে ভাঙা হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বাধা দেওয়ার কেউ নেই, অন্তর্বর্তী সরকারের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, সেনা আসলো, সেনাবাহিনীকে মনে হচ্ছে বন্ধু, কারণ এর আগেও তো আমরা দেখেছি 5 আগস্টের পর সেনাবাহিনীর সামনে মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে, এমনকি সেনারা উদ্যোগ নিয়ে ভাঙছে। তো কাজেই মানে বাংলাদেশকে নিয়ে আমি উরিড, মানে এই জায়গাটা কি হতে পারে আগামী দিনে, এটা যথেষ্ট চিন্তার বিষয়। এবং এখনো পর্যন্ত ভারতবর্ষ চুপচাপই রয়েছে, বাই দ্য ওয়ে, আমরা যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে দেখুন, বাংলাদেশ এখানে কিচ্ছু নেই, মানে বাংলাদেশে এখানে যেটা আমি বললাম, আসিম মুনির ওনার আন্ডারে ছিল নাদিম আঞ্জুম বলে একজন, তো তাকে সরিয়ে উনি এখন আসিম মালিককে নিয়ে এসেছেন ডিজি আইএসআই করে, এবং এর ব্যাকগ্রাউন্ডটা আমি জানি, এ কাউন্টার টেররিজম, এই আপনার যেটা টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান, এই এগেনস্টে এক্সপার্টিজ আছে, এক্সপার্টিজ কিছু আছে। তো এইখানে যেটা ও করতে চাইছে, ওরা করতে চাইছে, মানে মাস্টার মাইন্ড হচ্ছে আসিম মুনির, আর নিয়ে এসছে একে ডিজিআইএসআই আসিম মালিককে। তো এখানে আমি আবার বলছি, এই যারা শুনছেন আইএসআই লোকেরা, ওনারা ওই এখানে 1000 কার্ড 2.0 ভার্সন আনতে চাইছেন, তো মিলিয়ন কার্ডস আসবে আমাদের দিক থেকে। মিলিয়ন কার্ডসটা কি সেটা বুঝতে পারবেন। বেশ, আজকে এই পর্যন্তই রাখবো মিস্টার ঘোষ, আজকে আর হাতে একেবারে সময় নেই, আমাদের 0 আওয়ার শেষ করতে হবে। আর অবশ্যই আমি আর শাহানাও চাইবো যে বাংলাদেশে অন্ততপক্ষে শান্তি ফিরুক ভারতের স্বার্থে, কারণ এই ভারতবর্ষের পূর্ব দিকে টেনশন সিচুয়েশন তৈরি হলে আসলে আমরা তো সবাই একসঙ্গে গ্রোথের দিকে যাচ্ছি, ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল গ্রোথ, এবং তার একটা খুব কড়া লড়াই চলছে। এর মধ্যে এই ধরনের উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা আসলে যে কোনো দেশের প্রোগ্রেস এর জন্য, উন্নতির জন্য সেটা অন্তরায় হয়, বাধা হয়। আমরা এটা কখনোই চাই না।